আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মনস্টার সিরিজের পার্ট 9। আগের পর্বগুলো যারা দেখেন নাই তারা প্লিজ আগের 8টি পর্ব দেখে আসবেন, তারপর 9 দেখবেন, না হয় কোনো কিছু বুঝতে পারবেন না। আগের পর্বে আমরা দেখেছিলাম যে জিনা অপেক্ষা করছিল চেয়ারম্যানের মেয়ের জন্য। চেয়ারম্যানের মেয়ে যখন আসে তখন সে দেখতে পায় ওই দিন পার্লারে যে মেয়েটির চুল সে ছিঁড়েছিল ওই মেয়েটি হচ্ছে স্যান্ডি বা চেয়ারম্যানের মেয়ে। অন্যদিকে চেয়ারম্যানের মেয়ে স্যান্ডিও জানতে পায় যে লি জানতো তার চুল জিনা ছিঁড়েছে, কিন্তু সে এটা স্যান্টিকে বলেনি। এই বিষয়ে সে লি এবং স্যান্টিকে তার রুমে ডাকে। তখনই আমরা দেখতে পাই যে সে অনেক বেশি আকুতি মিনতি করতে থাকে আর বলে যে ম্যাম প্লিজ আপনি আমার চুল চিড়ে নিন, তারপরেও আমাকে চাকরি থেকে বের করে দিবেন না। স্যান্ডি বলে আমি তোমাকে অনেক আগে থেকেই চাকরি থেকে বের করে দিয়েছি, আর চড় মারা কি কোনো শাস্তি হলো? তখনই জিনা মাটিতে বসে পড়ে আর অনুরোধ করতে শুরু করে যে প্লিজ ম্যাম আমাকে চাকরি থেকে বের করে দিবেন না। এটা দেখে লি তার অতীতের কথা মনে হয়ে যায় যে জিনার বাবা তার পায়ে ধরে কিভাবে তার চাকরিটি চাচ্ছিল, কিন্তু সে তাকে চাকরি দেয়নি। এটাতে লি চিন্তা করে যে আমি কতটা কঠোর দূর ছিলাম। তখন সে স্যান্টিকে বলে যে আপনি যদি ওকে চাকরি থেকে বের করে দেন তাহলে এতে আপনারই বদনাম হবে, কারণ এ তো একজন পাগল। ও যদি ফেসবুকে উল্টাপাল্টা পোস্ট করে দেয় তাহলে আপনার নাম খারাপ হবে। তার জন্য বলছি ম্যাম প্লিজ ওকে বের করে দিবেন না, ও থাকলে হয়তো আপনার অনেক উপকারে আসতে পারে। এটা শোনার পর স্যান্টি বলে যে ঠিক আছে আমি চিন্তা করে দেখব, ওকে লাস্ট একটি সুযোগ দিলাম, চলে যাও এখান থেকে। এসব বলে সে জিনাকে বাহির হয়ে যেতে বলে। তখনই সাথে সাথে লি এবং জিনা এখান থেকে চলে যায়। অন্যদিকে জিনা লিয়ের কাছে একটি বিষয় কথা বলতে শুরু করে। তখন লি বলে যে কি বলতে চাও বলে ফেলো। জিনা অনেক আকুতি মিনতি করে বলে যে বন্ধু প্লিজ আমাকে 20,000 টাকা দিয়ে দাও, 20,000 টাকার অনেক বেশি প্রয়োজন আমার। তখন লি বলে যে না আমি তোমাকে দিতে পারবো না। তখন জিনা বলে আমি সুদ সহ তোমাকে টাকাটা দিয়ে দিব, আমার পরিবারের অনেক বেশি প্রয়োজন। তখন লি বলে তোমার পরিবারের যখন প্রয়োজন তাহলে আমি অবশ্যই দিব, কিন্তু আমাকে সুদ দিতে হবে না। তুমি 2 মাস পর থেকে আমাকে 1,000 টাকা করে দিয়ে দিও, তাহলে 20 মাসে তোমার এই টাকাটা পরিশোধ হয়ে যাবে। এন্ট্রি এদিকে চিন্তা করে যে 20,000 টাকার জন্য এভাবে কেন কষ্ট করছে। তখন আমরা দেখতে পাই যে নাতান অনেক বেশি রেগে আছে জেজের উপর। সে সবগুলো কেস এনে মজোকে দিয়ে দেয় আর জেজেকে বলে যে তোমার এই সব কাজে করার কোনো দরকার নেই। তখন জেজে প্রশ্ন করে যে কেন তুমি আমার সাথে এমন করছো নাতান। তখন সে কেমিয়া এবং তার ওয়াইফের কিছু পিকচার দেখায়। এগুলো দেখিয়ে সে বলে যে তোমার ওয়াইফ ওই মহিলার সাথে মিলে আছে, তাহলে তোমাকে আমি কিভাবে বিশ্বাস করব। অন্যদিকে আমরা রুহিকে দেখতে পাই যে কিনা প্র্যাকটিস করছিল গুলি করার, আর তার সহকর্মী এসে তাকে বলে যে এই পেন ড্রাইভটা তুমি লোডো গ্রুপের যে কোনো সফটওয়্যারের সাথে লাগিয়ে দিলে সব ডাটা অ্যাক্সেস তোমার কাছে এসে যাবে। তখন সে এখানে দেখতে পায় যে নাতান একটি কোম্পানির সাথে জড়িত আছে, কেমিক্যাল কোম্পানির সাথে, আর সে বুঝে যায় যে নাতান অনেক বড় একটা প্ল্যান করছে। এই পিকগুলো সে উঠিয়ে রেখে দেয় তার কাছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে এগুলো সে তার বসের কাছে ইনফর্ম করে দিচ্ছে। অন্যদিকে আমরা পেনি এবং জেকে দেখতে পাই যে এই বিষয়ে কথা বলছিল যে আসলে নাতানের আয়ের উৎসটা কি, বা নাতান কিভাবে এত টাকা ইনকাম করে আর সে এইগুলো কোথায় রাখে আর কিভাবে খরচ করে। তখন আমরা দেখতে পাই যে নাতান তার কালো ধন কালোভাবেই খরচ করে। সে এই টাকাগুলো তার বন্ধু বান্ধব নিয়ে পার্টি করে শেষ করে দেয়, আর সে এইগুলো খারাপ রাস্তায় উড়ায়। তার এইগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সে যেভাবে ইনকাম করে সেভাবে খরচও করতে থাকে। এখানে আমরা দেখতে পাই সে আরও কিছু জিনিস করে। সে জুয়া খেলে, মেয়েদেরকে নিয়ে ভালো ভালো গিফট দেয়, পাশাপাশি সে ক্যান্সারে আক্রান্ত রোগীদেরও চিকিৎসা করত। এর পিছনে অনেক বড় কাহিনী আছে, কারণ তার কারণেই ওই মানুষগুলো ক্যান্সারে আক্রান্ত হতো, তার জিনিসপত্রে ব্যবহার করা কাস্টজনের কারণে, যার কারণেই সে ওই রোগীদের ফ্রি ট্রিটমেন্ট দিত। অন্যদিকে আমরা পেনি এবং লিকে দেখতে পাই যারা চলে এসেছিল হসপিটালে। লোডো কোম্পানির গ্যাস বাস্ট হয়ে যে লোকটি অসুস্থ হয়ে গিয়েছিল ওই লোকটিকে হসপিটালে দেখানো হয় যে মারা গিয়েছিল। এটা দেখে
তার ফ্যামিলির লোক এবং কিমিয়া অনেক বেশি আপসেট হয়ে যায়। তারা চিল্লাচিল্লি করতে শুরু করে। অন্যদিকে হসপিটাল কর্তৃপক্ষ সব কিছু বন্ধ করে তাকে শ্বাস প্রশ্বাস ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো মতেই তাকে বাঁচানো সম্ভব হয় না। অন্যদিকে বাহিরে ছিল তার ফ্যামিলি এবং কিমিয়া। ডাক্তার ফোন করে লোডো কোম্পানির কাছে। তখন নাতান বলতে শুরু করে যে ওই লাশটিকে যে কোনোভাবে আমাদের লোডো কোম্পানির হসপিটালে পাঠিয়ে দাও, বাদবাকি ব্যবস্থা আমরা করে নিব। এভাবেই আমরা দেখতে পাই যে চূড়াই রাস্তায় তাকে নিয়ে যাওয়া হচ্ছিল লোডো কোম্পানির হসপিটালে। অন্যদিকে তারা কেউই জানতো না যে তাদের রুগীকে লোডো কোম্পানির হসপিটালে পাঠানো হয়েছে। তার ওয়াইফ এবং ভাই প্রশ্ন করে যে আমাদের রুগী কোথায়। তখন ডাক্তার বলে কাল সকালেই আমরা তোমাদের রুগীকে পাঠিয়ে দিয়েছি লোডো গ্রুপের হসপিটালে। কিন্তু তারা আমরা দেখতে পাই যে ওই অ্যাম্বুলেন্সটির পিছা করতে থাকে আর বুঝে যায় যে এখানে অনেক বড় প্ল্যান আছে, কিন্তু অ্যাম্বুলেন্স থামে না। এদিকে কিমিয়া অনেক বেশি টেনশনে পড়ে যায়, সে কান্না করতে শুরু করে। আর জেজের ওয়াইফও অনেক বেশি টেনশনে পড়ে যায়। তখনই তারা লোডো গ্রুপের ওই হসপিটালে চলে আসে। আর হসপিটালের ডাক্তার বলে যে আপনাদের রুগীকে আর বাঁচানো সম্ভব হবে না, সে মারা গিয়েছে। আর এদিকে আমরা জেজেকে দেখতে পাই যে সে ওই দুজন মহিলা আর কে বোঝাতে এসেছে যে তোমরা চাইলে তোমাদের সারা জীবন কেটে যাবে লুডো গ্রুপের উপর মামলা করে ওই মামলা চালাতে এবং ওই মামলার টাকা পেড করতে। তোমাদের কাছে আমি 20 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি, ওই টাকা দিয়ে তোমরা নতুন করে জীবন শুরু করতে পারো। তোমার অনেক ছোট ছোট ছেলে মেয়ে আছে, এটা আমি খুব ভালো করে জানি। আর তুমি চাইলেও এখন সংসার চালিয়ে কেস সামলাতে পারবে না, তাই জন্য তোমাকে বলছি তুমি এই টাকাটা নিয়ে নাও। পরবর্তীতে তুমি কোনো বিপদে পড়লে লুডো গ্রুপ তোমাকে হেল্প করবে, কিন্তু এখন যদি তুমি এটা না মানো তাহলে কোনো দিনও তুমি লুডো গ্রুপের হেল্প পাবে না। আর এত বড় কোম্পানির সাথে তোমার লড়াই করাটাও ঠিক হবে না। বাধ্য হয়ে ওই কর্মচারীর ওয়াইফ এবং ভাই টাকাটা নিতে বাধ্য হয়, কারণ তাদের হাত পা বাঁধা ছিল। যে সাইন নিয়ে নেয় মৃত ব্যক্তির ওয়াইফ এবং তার ভাইয়ের কাছ থেকে। অন্যদিকে আমরা দেখতে পাই এটা পেনি এবং লি খেয়াল করছিল যে হয়তো অনেক বড় একটি ঝামেলা এখানে বাঁধতে চলেছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে চলে এসেছিল নাতানের কাছে। এসে নাতানকে বলতে শুরু করে যে আপনি যে মামলাটি নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলেন এটাকে আমি শেষ করে দিয়েছি, ওদের সাইন নিয়ে এসেছি। আর ওরা রাজি হয়ে গিয়েছে যে এটা একটি অ্যাক্সিডেন্ট মামলা বলে চালিয়ে দেবে। তখন নাতান অনেক বেশি খুশি হয়ে যায় আর মজোকে বলতে থাকে যে কাজটা আমি তোমাকে দিয়েছিলাম সেটা তো তুমি করতে পারোই নি, এখন তুমি এখান থেকে চলে যাও। সেটা যে করে দিয়েছে আর এখন থেকে সব কিছু যেই সামলাবে, তোমার আর এখানে কোনো প্রয়োজন নাই। তখনই মজো এখান থেকে চলে যায় আর জেজের সাথে সে প্ল্যান করতে থাকে যে পরবর্তীতে কি করবে। তখন নাতান বলে যে তুমি কেন ওই মহিলার সাথে তোমার ওয়াইফকে মিশতে দিচ্ছ। তখন জেজে বলে যে এটাও আমার প্ল্যান, সে কেমিয়ার সাথে থাকবে আর কেমিয়ার সব প্ল্যানে নজর রাখবে এবং সব ইনফরমেশন আমাকে দিবে। এটা তুমি বুঝবে না নাতান, হয়তো তুমি পরবর্তীতে বুঝতে পারবে। অন্যদিকে এদিকে আমরা মজোকে দেখতে পাই যে কিনা লি এবং রুহিকে ডেকে পাঠিয়েছিল। মজো লিকে বলে যে তোমাকে চেয়ারম্যানের মেয়ে ডাকছে তার রুমে কফি নিয়ে যেতে। তখনই আমরা লিকে মনে মনে কথা বলতে শুনি যে সে ভেবেছিল তাকে হয়তো বড় কোনো কেস বা বড় কোনো বিষয়ে তদন্ত করার জন্য দেওয়া হবে, উল্টে তাকে যে তদন্ত বার দেওয়া হয়েছিল সেটাও রুহিকে দিয়ে দেওয়া হয়। কিছু করার ছিল না লির, যার কারণে সে কফি নিয়ে যায় সেন্টির কাছে। তখন সেন্টি অনেকগুলো ফাইল ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল তার রুমে। সে যখন তাকে কফি দেয় সেন্টি বলে যে আমি এই কফি পান করব না, আমাকে অনেক ভালো করে একটি কফি বানিয়ে দিতে হবে, এই সাধারণ কফি তো আমি কখনোই পান করি না, আমার অন্য একটি কফি প্রয়োজন। তখনই লি এখান থেকে চলে যায় আর সে বলে যে আমাকে একটি ভালো মামলা দেওয়া হয়েছে। তখন সেন্টি উপর থেকে বলে যে আমার কফিটা তাড়াতাড়ি বানিয়ে নিয়ে আসো, তারপর তুমি আমার রুমও পরিষ্কার করবে। এখানে লি রুহির কাছে অপমানিত হয়ে যায়। অন্যদিকে আমরা দুইজনকেই একসাথে লিফটে দেখতে পাই। লিয়ের ফোনে পেনির ফোন আসে, কিন্তু লি ফোনটি ধরে না, বলে যে প্রাঙ্ক কল ছিল বা ভুল নাম্বারে কল এসেছে। অন্যদিকে সেম কথা আমরা দেখতে পাই যে রুহিও বলে। রুহির ফোনে একটি ফোন আসে, তখন রুহি বলে যে সেম
আননোন নাম্বার ছিল, যার কারণে আমি ফোনটি রিসিভ করিনি। অন্যদিকে আমরা নীল তার মেয়ে কেমিকে নতুন ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করে দেয়। এটা দেখে চেয়ারম্যান অনেক বেশি রাগান্বিত হয়ে যায় যে কিভাবে নীলের সাহস হলো আমাকে জিজ্ঞাসা না করে, আমার অনুমতি না নিয়ে এই কাজ করার। অন্যদিকে আমরা নীল জেজে এবং কেমিকে দেখতে পাই যে তারা আলোচনা করছিল যে কেনিয়াও এখন আমাকে বিশ্বাস করে এবং লুডো গ্রুপও আমাদের হাতে, তার মানে আমাদের দুটোটাই পাওয়ার। আর একটি দল না থাকলে আমরা অন্য দলের সাহায্যে চলতে পারবো। এইসব নিয়েই তারা আলোচনা করছিল। অন্যদিকে আমাদের নাতানের মাকে দেখানো হয় যে এড শুটের জন্য তার ছেলের কাপড় পছন্দ করছিল। তখনই সেখানে স্যান্ডি চলে আসে। স্যান্ডি এসে বলে যে এখন থেকে আমাদের গ্রুপের এড শ্যুট আমি করব। তখন তার মা বলে যে না, তুমি করতে পারবে না, এগুলো তোমার ভাইয়ের কাজ, তোমার ভাইয়ে করবে। তখন স্যান্ডি বলে যে ভাই আজকে পর্যন্ত কি করতে পেরেছে, কোম্পানিকে আমি আগে নিয়ে যাব, এই বলে সে এড শ্যুট করতে চলে যায়। তখনই সেখানে নাতান চলে আসে আর তাদের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়। কিন্তু স্যান্ডি তো আমরা জানি অনেক বেশি জেদ্দি, যার কারণে তাকে মানানো যাচ্ছিল না। আর এটা দেখে নাতান শেষ পর্যন্ত হার মেরে যায় আর বলে যে তোমাকে আমি দেখে নেব। তখনই সে চলে যায় লিয়ের কাছে আর গিয়ে বলে যে তুমি কি সেন্টির জন্য কাজ করছো? তখন লি বলে হ্যাঁ, আমি সেন্টির জন্য কাজ করছি। তখন নাতান বলে যে তুমি ওকে কিভাবে সহ্য করো আর কিভাবেই বা তার কাজ করো, কারণ ও যে শয়তানের শয়তান। অন্যদিকে পেনি লিকে বলে যে নাতান তার কালো ধন একজন গ্যাংস্টারের কাছে রাখে, তার নাম হচ্ছে ববি। আর যত ব্যবসায়ী আছে সবাই ওর কাছেই টাকা জমা রাখে। ওর যে জায়গায় অফিস, ওই জায়গায় অত সহজে কেউ পৌঁছাতে পারে না। তার অফিস হচ্ছে 6 তলায়, আর যেখানে পৌঁছানো অসম্ভব। তখন লি বলে যে ওই জায়গায় আমরা কিভাবে পৌঁছাতে পারবো ওইটা আগে বলো, আর এইসব বলার কোনো প্রয়োজন নেই। তখন আমরা দেখতে পাই যে পেনি বলে যে আমি তোমাকে নিয়ে যেতে পারি ওই জায়গায়, কিন্তু তুমি কি পারবে ওই জায়গা থেকে জিনিসপত্র নিয়ে আসতে বা প্রমাণ নিয়ে আসতে? তখন লি বলে অবশ্যই আমাকে পারতে হবে। তখনই আমরা দেখতে পাই যে তারা অন্য একটি বিল্ডিংয়ের ছাদে গিয়ে দাঁড়ায়। তখন পেনি বলে যে এই ছাদ থেকে তোমাকে অন্য ছাদে গিয়ে পৌঁছাতে হবে আর এভাবেই তোমাকে জীবনের রিস্ক নিয়ে যেতে হবে। তখন লি ভয় পেয়ে যায়, কিন্তু তারপরও সে যেতে রাজি হয়। এখানে আমরা ববিকে দেখতে পাই, এখানে আমরা রুহিকেও দেখতে পাই, সেও এসেছিল ওই তথ্য চুরি করার জন্য। এখানে আমরা দেখতে পাই যে তারা ববির উপর নজর রাখছে যে ববি কখন অফিস থেকে বের হবে। এখানে দেখানো হয় যে ববি তার ল্যাপটপে কিছু একটা দেখছিল, তারপর সে রেডি হয়ে বেরিয়ে যেতে শুরু করে। আর তখনই প্রস্তুত হয় লি এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তারা একটি দড়ি সেট করে দেয় ববির অফিসে, আর এই দড়ির মাধ্যমে লি পৌঁছে যায় তার অফিসের ছাদে। এর মাধ্যমে তারা সব কিছু ঠিকঠাক করে ফেলে আর ধীরে ধীরে লি চলে যায় ববির অফিসে। সিন শিফট করে আমাদের রুহি এবং তার বসের কাছে নিয়ে যাওয়া হয়। রুহির বস রুহিকে বলছিল ববির কাছে কিছু তথ্য আছে বা কালাধন আছে আর সব কিছু তোমাকে জানতে হবে, যার জন্য সে তাকে একটি চাবি দিয়ে দেয় যেখানে নাইট গার্ডের ড্রেস ছিল। এখান থেকে রুহি ওই ড্রেসটি নিয়ে পরে নেয়। আর এর মধ্যে আমরা লিকে দেখতে পাই যে কিনা পেনড্রাইভ সেট করছিল ল্যাপটপে এবং তার ডাটা সংগ্রহ করছিল। তখনই আমরা দেখতে পাই যে লি অন্য কোনো তথ্য খুঁজছিল যে কিছু কি পাওয়া যায় কি না। তখনই এখান থেকে তাকে পেনি বলতে শুরু করে যে ববি চলে আসতেছে, তুমি তাড়াতাড়ি কাজ শেষ করে এখান থেকে চলে আসো। তখন দেখা যায় যে লির কাজ শেষ হয়নি। সে চিন্তা করে যে এখন তো আমি ধরা পড়ে যাব আর আমাকে তো ওর গুন্ডারা মেরে ফেলবে, কিন্তু সে এখানে ভিতর থেকে দরজা লাগিয়ে দেয়। ববি দরজা খোলার অনেক চেষ্টা করে কিন্তু পারে না। ববির গুন্ডারা বলে যে স্যার দরজাটা ভেঙে দেই, কিন্তু ববি বলে যে না, দরজা ভাঙার কোনো দরকার নেই, নিচে ডুপ্লিকেট আরেকটি চাবি আছে, নিয়ে আসো।
তখন তারা চাবি খুললে তার মধ্যে দিয়েই লির কাজ শেষ হয়ে যায়, তার 100% ডাটা কপি করা শেষ হয়ে যায়। আর সে চিন্তায় পড়ে যায় যে এই জায়গা থেকে কিভাবে বার হবে। তখনই সে পানি ফেলে শর্ট সার্কিট করে লাইট অফ করে দেয়। কিন্তু ববি এসে বুঝে যায় যে তার রুমে কেউ একজন ঢুকেছিল, যার কারণে সে বলতে শুরু করে, যেই আমার রুমে আছো প্লিজ বেরিয়ে আসো, না হয় তোমাকে মারতে আমার 2 মিনিটও লাগবে না। এইসব বলে সে চিল্লাতে থাকে যে তুমি কার হাতে পড়েছো বা কার আস্তানায় এসেছো তুমি নিজেও জানো না, তুমি যার কারণে বলছি তাড়াতাড়ি বেরিয়ে আসো। এর মধ্যে দিয়ে আমরা লিকে দেখতে পাই যে ববির নাকে মেরে এই জায়গা থেকে পালিয়ে যায়। তখনই তার সাথে দেখা হয়ে যায় রুহির, এখানে চাবিটাও সে ফেলে যায়। আর এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে ববি আর ববির গুন্ডারা তার পিছু করছিল। কিভাবে তাকে দেখা যায়, রুহি দূর থেকে এটা নোটিস করে আর বুঝে যায় যে এখানে হয়তো কেউ এসেছিল। আর সে এখানে ডিভাইসটি পেয়ে যায় যেটা লির কানে ছিল। আর তার কথা শুনে সে বুঝে যায় যে এখানে লি এসেছে। তখনই সে চলে যায় লিকে বাঁচানোর জন্য। অন্যদিকে লি আর ববির গুন্ডারদের মধ্যে অনেক বেশি ফাইট হতে শুরু করে। তখনই এখানে রুহি এসে ওই গুন্ডাদের মেরে লিকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আমরা দেখতে পাই যে লি প্রশ্ন করে, আর তুমি আসলে কে? আসলে লি আহত হয়ে গিয়েছিল, তার একটা গুলি লেগেছিল, কিন্তু রুহি বলতে চায় না। কিন্তু লি রুহিকে দেখে ফেলে। তখনই তারা একজন আরেকজনকে প্রশ্ন করতে শুরু করে যে তুমি কার জন্য কাজ করো, কিন্তু ওরা কেউ কোনো কিছু বলতে চায় না। এর মধ্যে দিয়েই পার্ট 9 শেষ হয়ে যায়। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।